যে ছবি শুরুতে দেখলেন এটাই সিঙ্গুরের এই মুহূর্তের ছবি। ঐতিহাসিক রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, ল্যান্ডস্লাইড ভিক্টরি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ঐতিহাসিক রায় নিয়ে বিশেষ অনুষ্ঠানে আমি পিউ রয়েছি আপনার সঙ্গে। আমরা যাব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কি বললেন সেই খবর আপনাদের দেখাবো, এবং আমার সঙ্গে যে বিশিষ্ট অতিথিরা রয়েছেন তাদের মত আপনাদের শোনাবো। কিন্তু 2008-এর 3রা অক্টোবর যখন সিঙ্গুর ছেড়ে চলে যাচ্ছে টাটা, কি বললেন রতন টাটা সাংবাদিক বৈঠক করে, সবার আগে শোনাবো আপনাদের। We have taken the very regretful decision to move the Nano project out of West Bengal. I once mentioned that if somebody puts a gun to my head, you pull the trigger or you take the gun away, because I will not move my head. I think Mr. Banerjee has pulled the trigger. ট্রিগারের কথা বললেন, মিস ব্যানার্জির নাম উল্লেখ করলেন। পালা বদলের পর যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম ক্ষমতায় এলেন, যখন রাইটার্সে পদক্ষেপ করে মাইক হাতে সংবাদ মাধ্যমের সামনে তিনি ঘোষণা করলেন তার প্রথম কাজ, প্রথম সিদ্ধান্ত সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দেওয়া। সেদিন কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি ছিল তার পলিটিক্যাল কমিটমেন্ট, শুনুন। সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি 400 একর ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে, কাগজপত্র রেডি করে আসবে। আর আজ তার স্বপ্ন পূরণ হয়েছে। কি বললেন আজ এই রায়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়, শোনা যাক। ইভেন 2011 জিতেও আমার একটাই কাজ বাকি ছিল, সেটা সিঙ্গুরের কাজটা, যেহেতু আদালতে পেন্ডিং ছিল। আজকে সেটাও হয়ে গেল। আই এম সো হ্যাপি। আমি এখন শান্তিতে মরতেও পারি। এরপর আমার সঙ্গে যারা রয়েছেন পরিচয়টা সেরে নি, তারপর আসবো আলোচনা। আমি প্রথমেই পরিচয় করিয়ে দেবো, রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে আজ রয়েছেন। এছাড়া রয়েছেন সমীর পুততুণ্ড, তার পাশে রয়েছেন কৃষাণু মিত্র বিজেপি নেতা, আমার সঙ্গে রয়েছেন বাদশাহ মৈত্র, আর তার পাশে রয়েছেন সোমনাথ সিনহা রয়। এছাড়াও আমার সঙ্গে রয়েছেন রবীন দেব সিপিআইএম নেতা, এবং বেচারাম মান্না থাকবেন সিঙ্গুর থেকে সরাসরি। আমি প্রথমেই বিমল বাবুর কাছে আসবো। দীর্ঘদিন আপনি এই হিয়ারিং এর সময় ছিলেন, আজ এই রায়টা হিস্টোরিক্যাল এই হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে, ল্যান্ডস্লাইড ভিক্টরি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আপনি কিভাবে ব্যাখ্যা করছেন? একটু বেশি বাড়াবাড়ি করে কথা বলার কোনো অর্থ হয় না। আইন আছে, আইনের পথে আইন চলে। কোনো অধিগ্রহণ সে 1894 সালের আইন অনুসারেই হোক, আর তার পরবর্তীকালে যত রকমের অ্যামেন্ডমেন্ট হয়েছে সেগুলো নিয়েই হোক না কেন, কোনো জমি অধিগ্রহণ কখনোই একটা কোম্পানিকে দেওয়ার জন্যে সম্ভবপর নয়। এটা আইন। সুতরাং সেই দিক থেকে এই রায় প্রত্যাশিত বলা যায়, কিন্তু প্রত্যাশিত বলা যায় যতক্ষণ পর্যন্ত যখন ডিভিশন বেঞ্চেতে এরা সব হেরে গেল, তখনও পর্যন্ত কি বলে কেউ আশা করেনি, তখনকার দিনে আশা করেনি যে সুপ্রিম কোর্ট এই রায়টা পাল্টে দেবে। একদম। কিন্তু সুপ্রিম কোর্টের পক্ষে এই রায়টা পাল্টে দেবার কোনো অসুবিধে ছিল না। তার একমাত্র কারণই হচ্ছে গিয়ে যে তখনকার সরকার, সেই সময় আমি অ্যাডভোকেট জেনারেল ছিলাম না, আমি অ্যাডভোকেট জেনারেল ছিলাম 13-14 সালে, তারপরে শরীরের কারণে আমাকে পদত্যাগ করতে হয়। যখন এই আইনের কথা বলা হলো, তখন আমাদের বুদ্ধদেব ভট্টাচার্য বা ওই দলের যে বামফ্রন্টের লোকেরা বলতে শুরু করলো যে না না ঠিকই হয়েছে। কিন্তু তখনও আমাদের প্রশ্ন, আইন নিয়ে যারা আলোচনা করে তাদের মনে প্রশ্ন ছিল যে কি করে একটা কোম্পানিকে জমি দিয়ে দেওয়ার জন্য অধিগ্রহণ করা হয়, এবং সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কিন্তু আজকের এই রায়। বিমল বাবু, আমি আবার আসবো আপনার কাছে। আমি রবীন্দার সঙ্গে একটু কথা বলবো। রবীন্দা, দেশের শীর্ষ আদালত বলল সেই প্রক্রিয়া ছিল অবৈধ, মুখ্যমন্ত্রী বলছেন এটা একটা সুইসাইডাল অ্যাটেম্পট ছিল এবং যেটা হিস্টোরিক্যাল। আজ 10 বছর পরে কোথাও আপনারা মানছেন ভুল ছিল সেই সময় আপনাদের? এবং মাননীয়
সুপ্রিম কোর্টের দুই বিচারপতিদ্বয় তারা আজকে যে রায় দিয়েছেন সে রায়ের সমস্ত যে রিপোর্ট এখন পর্যন্ত সেটা আমাদের কাছে আসেনি। যে মূল বিষয়গুলি ইতিমধ্যেই প্রচারিত হচ্ছে তার ভিত্তিতে সেটা অবশ্যই যেটা মূল দুই বিচারপতি মাননীয় বিচারপতি তাদের মধ্যেও এই প্রশ্নে সব ক্ষেত্রে সহমত হয়নি, কিন্তু অধিগ্রহণটাকেই অবৈধ হিসাবে যে কথা চিহ্নিত করেছেন সেই প্রশ্ন অবশ্যই আমাদের দেশের এই জমি অধিগ্রহণের প্রশ্নে, কারখানা গড়ার প্রশ্নে, শিল্প গড়ার ক্ষেত্রে এই যে নানা প্রক্রিয়া হয়েছে তার কাছে একটা নতুন দিক উন্মুক্ত করলো, যা আমরা মনে করি এই নিয়ে অনেক বিতর্কের অবকাশ তৈরি হলো। স্বাভাবিকভাবেই আমাদের যেহেতু আমরা 2006 সালে এই জমি অধিগ্রহণের যে প্রক্রিয়া শুরু করি সেইখানটায় যখন তা নিয়ে আলোচনা হয় সেখানেও মাননীয় বিচারপতি অরুণ মিশ্র মহাশয় তিনিও বলেছেন জনস্বার্থে জমি অধিগ্রহণ সেটাকে কি করে অবৈধ বলা যাবে এই মন্তব্য আছে। কিন্তু এখন সামগ্রিকভাবে যে বিষয় বেরিয়ে এসছে ডিভিশন বেঞ্চ তাদের এই মতামত তারা ব্যক্ত করেছেন। আমাদের এই সর্বোচ্চ আদালতে আরও প্রক্রিয়া রয়েছে, কারণ এই মামলার সূত্রপাত একটু আগে বিমলবাবু যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন তিনিই বলেছেন 2011 সালে এই সরকার শপথ নেওয়ার পরেই 20 মে তখনকার বর্তমান মুখ্যমন্ত্রী যখন নতুন শপথ নেন তিনি বলেছিলেন 7 দিনের মধ্যে জমি ফেরত দেবেন। তারপর অর্ডিন্যান্স জারি করেছিলেন, সেই অর্ডিন্যান্সটা পরে দেখা গেল বিধানসভা চলাকালীন অর্ডিন্যান্স জারি করা যায় না। সেই ইতিহাসটা রবীন্দ্র বাংলার মানুষের জানা। রবীন্দ্র, আমার একটা প্রশ্ন রয়েছে আপনার জন্য। সিঙ্গুর এই শব্দটাই কোথাও যেন তাড়া করে বেড়াচ্ছে আপনাদের ক্ষমতা থেকে সরালো এই সিঙ্গুর আজ এরকম একটা হিস্টোরিক্যাল ভার্ডিক্ট যেটা সত্যিই কি নিশ্চিহ্ন করে দিতে পারে সিপিএম কে, বামেদের? অনেকে রাজনৈতিক মহল কিন্তু তেমনটাই প্রেডিক্ট করছে, আপনি কি বলবেন? শুনুন, এইভাবে কথা বললে তো হবে না। আমি যা কথা বলতে চাইছি সেটা যদি আপনি বলতে না দেন তাহলে আপনি বলুন, আমি দর্শকের ভূমিকায় থাকি, আপনার শ্রোতার ভূমিকায় থাকছি। ধন্যবাদ। রবীন্দ্র, এই প্রশ্নের উত্তর কি বলবেন? সিঙ্গুর আপনাদের ক্ষমতা থেকে সরালো, এবার এই সিঙ্গুরের ভার্ডিক্টটি আমাদের রাজ্যে আমরা মানুষের রায় পেয়েছি, আবার আমাদের বিরুদ্ধে মানুষের রায় গেছে, আমরা দুটোই মেনে চলি। মানুষের রায় যখন আমাদের পক্ষে গেছে 7 বার, তখন আমরা মানুষের রায় অনুযায়ী কাজ করার চেষ্টা করেছি, অনেক কাজ করেছি, মানুষের পক্ষে গেছে। কিছু কাজ যা মানুষের পক্ষে যাওয়া উচিত ছিল তা যায়নি, সেটা আমরাও পর্যালোচনা করে বলেছি। কিন্তু তার মানে এই নয় যে 2011-তে আমাদের পরাজয় যেটা আমরা তো মেনে নিয়েছি। তারপর 5 বছর এই সরকার তারা পরিচালনা করেছে, 5 বছরও মানুষ দেখেছে। তারপরে 2016 নির্বাচনে আমরা পরাজিত হয়েছি। তার মানে একটি বিষয়ে আমাদের সব শেষ হয়ে গেল আর তাতে নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা জানি আমাদের নিশ্চিহ্ন করে যাওয়ার জন্য নানা দেশি বিদেশি নানা শক্তি তারা সক্রিয়, কিন্তু এত সহজে কমিউনিস্টদের, বামপন্থীদের এত সহজে নিশ্চিহ্ন করার ক্ষমতা যারা অনেকেই স্বপ্ন দেখেছিল, অনেকে এখন দেখছেন। একটা ক্ষেত্রে, দুটো ক্ষেত্রে আমাদের সেটব্যাক হতেই পারে, বিপর্যয় হতে পারে, ঘটেছ, সেটা আমরা অস্বীকার করিনি। রবীন্দ্র, আমি আবার আসছি, একটু অনুরোধ করছি আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি আবার আসবো, একটু স্টুডিওর মতামত আমি জেনে নিই। সোমনাথদার কাছে আসবো। সোমনাথদা, নিঃসন্দেহে এটা একটা ভিক্টরি, আমরা যে সেলিব্রেশনের মুডটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, কিন্তু প্রশ্ন তো এটা উঠছে, সত্যি কি যে ইচ্ছুক কৃষকরা সেদিন অন্য একটা স্বপ্ন নিয়ে জমি দিয়েছিলেন তাদের প্রতি আজ সুবিচার হলো? না, তাদের দেখুন, ওখানে যারা ইচ্ছুক জমি নিয়েছিলেন ওখানে একটা কারখানা করার জন্য,
যে পদ্ধতিটা ছিল সেটাই প্রথমত ভুল। প্রথম থেকে আপত্তি ছিল সেখানে যে অনিচ্ছুক কৃষক, আমাদের দলের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কখনো কিন্তু বলেননি যে সবাইকে জমি, বলা হয়েছিল যে 400 একর জমি আছে যেটা লাগছে না, তোমরা খড়গপুরে যখন তোমরা এই সেম ফ্যাক্টরি করতে গেছিলে তোমরা তখন বলেছিলে এক, এখানে এসে তোমরা উল্টোভাবে নিচ্ছ। শুধু তাই নয়, টাটা না চাওয়া সত্ত্বেও গভর্নমেন্ট অ্যাকোয়ার করে 997 একর জমি টাটাকে দিয়ে দিচ্ছিল। তো এর বিরুদ্ধে ছিল অনিচ্ছুক কৃষক এবং কৃষকদের লড়াই, কিংবা ফ্যাক্টরি হওয়ার ব্যাপারে কারোর কোনো আপত্তি ছিল বলে মনে করছি না। কিন্তু প্রশ্নটা ছিল আমি জমি দেব না, হলো না, বাস্তব এটা যে একটা ফ্যাক্টরি হলো না, বাস্তব এটা যে 400 একর বাদ দিয়ে বাকি জমির মালিকরা যারা চাইছিলেন হয়তো তারা চাইছিলেন সমস্ত ভারতবর্ষে 42% জমি হচ্ছে কৃষি জমি, 65% অর্থাৎ ভারতবর্ষে যে রেশিও তার থেকে বেশি 65% কিন্তু ত্রিফসলি জমি হচ্ছে পশ্চিমবঙ্গে, মানে ফসলি জমি পশ্চিমবঙ্গে। তোমরা স্লোগান দিয়েছিলে কৃষি ভিত্তি শিল্প ভবিষ্যৎ, ভিত্তিটাই তোমরা ভেঙে দিয়ে যদি শিল্প ভবিষ্যৎকে করতে চাও তাহলে সে ভবিষ্যৎ ভেঙে পড়বে। আমি আপনার কথা শুনবো। এই মুহূর্তে সিঙ্গুর থেকে আমার সঙ্গে রয়েছেন বেচারাম মান্না, তিনি এই আন্দোলনের অন্যতম মুখ ছিলেন। বেচারাম বাবু, আজ কেমন লাগছে একটা দীর্ঘ লড়াইয়ের পরে বৃত্ত সম্পূর্ণ হলো? দেখুন, এই জয় আমরা মনে করি যে জীবনের সবথেকে বড় জয় বলে আমরা এটা মনে করছি, এবং আমরা জানি যে দেরিতে হলেও এই জয় আসবে, কেন এটা গণতান্ত্রিক আন্দোলন। পৃথিবীর প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে কোথাও ব্যর্থ হয়নি, সিঙ্গুর আন্দোলনও ব্যর্থ হলো না। আমরা 2006 সালে 25শে মে আমরা আন্দোলন শুরু করেছিলাম। টাটাদের এবং বাম সরকারের প্রতিনিধি দলকে আমরা সেদিন বিক্ষোভ দেখিয়ে ফিরে যেতে বাধ্য করেছিলাম। সেই ছিল আমাদের আন্দোলনের শুরু। আজকে একের পর এক গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন চালানো হয়েছে, এবং গণতান্ত্রিক আন্দোলনের শেষ ধাপ অনশন কর্মসূচি। কৃষকরা অনশন করেছেন। আমাদের সর্বোচ্চ নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় 26 দিন অনশন করেছেন, কিন্তু সরকার কোনো গুরুত্ব দেয়নি। বেচারাম বাবু, আপনাদের এই কষ্টের ফল আজ আপনারা পেলেন। আমার প্রশ্ন, কিছুক্ষণ আগে বিভিন্ন নেতারা, বিশেষ করে বাম নেতারা যারা প্রশ্নটা তুলছেন, এটা নিঃসন্দেহে কৃষকদের স্বার্থ রক্ষিত হলো, কিন্তু এরপর থেকে এ রাজ্যে বিনিয়োগের ক্ষেত্রটা অন্তত ভারী শিল্পের জন্য তা কি আরো প্রতিবন্ধকতার মধ্যে আসবে না? শিল্পপতিরা এরপরও যখন আসবেন এ রাজ্যে, তারা ভাববেন না এ রাজ্যে গেলে এই জিনিসটা হতে পারে? দেখুন, বামপন্থীরা বরাবরই অমূলক স্বপ্ন দেখে এসেছেন, আজও তারা এই স্বপ্ন দেখাচ্ছেন। আমি বামপন্থী বন্ধুরা যারা আপনাকে বলেছে তাদের উদ্দেশ্যে বলে দিন যে এই রাজ্যে বড় শিল্পের জোয়ার বইবে আগামী দিনে। সিঙ্গুরের জন্য বড় শিল্প আসবে না, এটা হতে পারে না। তাই এদের কাজই হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, অপপ্রচার করা। কেন সিঙ্গুর আন্দোলন করতে গিয়েও আমরা দেখেছি ওরা অপপ্রচার করেছিল, মানুষকে বিভ্রান্ত করেছিল, মানুষ ওদের কথা শোনেনি। আর আজও আপনার টিভিতে যারা বামপন্থীরা রয়েছেন ওদের কথা মানুষ শুনবে না। তার কারণ গত বিধানসভা নির্বাচনে এবং সিঙ্গুর আন্দোলনের থেকে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনে বামেরা ধরাশায়ী হয়েছে, এবং আজকে সুপ্রিম কোর্টের রায়, বামপন্থী নেতাদের যদি লজ্জা থাকে তাহলে ওরা টিভিতে বসবে, মানুষের কাছে বিবৃতি দেবে। ওরা যা সিঙ্গুরের মানুষের ক্ষতি করেছে সারা পশ্চিমবঙ্গের মানুষ ওদের আর কোনোদিন ক্ষমা করবে না। বেচারাম বাবু, সঙ্গে থাকুন, আমি আবার আসবো আপনার কাছে। আমার সঙ্গে অন্য অতিথিরাও রয়েছেন।